বন্ধুরা সবাই কেমন আছো? দুর্গাপুজোতে হাতে ছিল 4 দিনের ছুটি, তাই কোথায় যাব ভাবতে ভাবতে ঘুরে এলাম বেনারস। দেখতে থাকো ভিডিওটা। অবশেষে নেমে গেছি মুঘলসরাই ওরফে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখন আমাদেরকে অটো ধরতে হবে, ধরে যেতে হবে পান্ডেঘাট, বেঙ্গলিটোলা, বেনারস। নমস্কার বন্ধুরা, আমরা নতুন একটা ট্রিপের উদ্দেশ্যে বেরোতে চলেছি। তো যে কাগজটা দেখলেন ওই কাগজে হচ্ছে গিয়ে আমাদের আপকামিং যে হাওড়া কালকা মেল যেটা আছে সেটার যাকে বলি পিএনআর নাম্বার, বার্থ নাম্বার, কোচ নাম্বার সব লেখা আছে, আর প্লাস হোটেলের অ্যাড্রেস, নাম সব লেখা আছে। তা আগে থেকে সব লিখে রেখেছিলাম যাতে কিছু বারবার ফোন করলে যেন লিখতে না হয়। বারবার ফোন করলে দেখা মানে একটা সময় নষ্ট প্লাস ঝামেলা। তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 3:30, 4টে বাজে যাচ্ছে। তো এখন আমরা উবের বুক করবো, উবের বুক করে এখান থেকে বেরোবো হাওড়ার উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে শুভ মহাষ্টমী, রাস্তায় যেতে যেতে কথা হবে। যাত্রী সাথী অ্যাপ থেকে বুকিং করলাম, 657 টাকা দেখাচ্ছে হাওড়া স্টেশনের জন্য। তো গাড়ি চলে এসছে আমাদের। আর যাত্রী সাথী অ্যাপে বুক করেছিলাম কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমরা এখন উবেরে করে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা 45 মিনিট বাদে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এরপর এসি আপার ক্লাস ওয়েটিং হলের যে সিঁড়িটা উপরে উঠে যাচ্ছে সেইটা ধরে উপরে উঠে যেতেই আমরা এইরকম একটা ব্যালকনি মতন পরিবেশ দেখতে পেলাম। এখান থেকে পুরো হাওড়া ব্রিজটা আরামসে দেখা যাচ্ছে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এরপর আমরা স্টেশনে বসে রাতের খাবারটা সেরে নিচ্ছি। এখনও ট্রেনের সময় হতে 1 ঘন্টা মতন বাকি। তো এবার দেখতে পাচ্ছি আমরা আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। 9:55-তে 9 নম্বর স্টেশন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 12,311। তো আমরা ট্রেনের মধ্যে উঠে একদম অন্ধকার দেখতে পেলাম, তাই লাইট জ্বালিয়ে সিট খুঁজে বসলাম। এটা হাওড়া থেকে দিল্লি, তারপর চণ্ডীগড় যাবে। আমরা পেয়েছি 61-62 ওই দুটো বার্থ, আর এখানে একটা আর এখানে একটা পেয়েছি আমরা, আর এখানে একটা। ট্রেন একদম 9:55-তে রাইট টাইমে ছেড়ে দিল। তো আজকে থেকে কাল অবধি আমাদেরকে 663 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই ট্রেনে বসে। রাত্রিবেলা ট্রেনের জার্নি কার না ভালো লাগে, কিন্তু তা সত্ত্বেও ট্রেনে জিনিসপত্র নিয়ে একটা চিন্তা থাকে, তাই চেন দিয়ে লাগেজগুলো বেঁধে রাখলাম। এই পার হচ্ছি ডানকুনি জংশন। আর আজকে শুভ মহাষ্টমী, তাই রাস্তাঘাট থেকে শুরু করে লেভেল ক্রসিংয়ে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। এখন আমরা বিহারের উপর দিয়ে যাচ্ছি। বাজে রাত 2:15, আর এখন ট্রেন ঢুকলো গোমো স্টেশনে। শুভ মহানবমী। এখন আমরা আছি বিহারের উপর কোনো এক জায়গায়, আর এখানে এখন বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। আমাদের কলকাতা থেকে তো মোটামুটি 2-3 ডিগ্রি কম। আর এটা হচ্ছে রফিগঞ্জ স্টেশন। আর এটা হলো বিহারের দুঃখ সোন নদী। এই নদীতে প্রতি বছর বর্ষার জন্য প্রচুর বন্যা হয়। ওই দূরে দেখা যাচ্ছে মহাদেবকে। হঠাৎ বাড়িগুলো চলে আসাতে আমি একটু রিভার্স করে নিলাম। হর হর মহাদেব।
এখন বাজে সকাল 8:05 আর আমরা পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন। অবশেষে নেমে গেছি মুঘলসরাই ওরফে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখন আমাদেরকে অটো ধরতে হবে, ধরে যেতে হবে পান্ডেঘাট, বেঙ্গলিটোলা, বেনারস। এখন আমরা ফুটব্রিজ ধরে ওপারে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আর এটা হলো দীনদয়াল উপাধ্যায় স্টেশনের সামনের দিকটা। এবার এই স্টেশন থেকে বেরোতেই আমাদেরকে অনেক অটোওয়ালারা ছেঁকে ধরলো। অনেক দর কষাকষির পর 300 টাকায় যেতে রাজি হলো এক অটোওয়ালা, কিন্তু প্রথমে সে চার্জ করছিল 400 টাকা 4 জনের জন্য। जितना आदमी आने से हम क्या करें? वहाँ का 400 होता है, 300 में मैं आपको बैठा रहा हूँ, सवारी ले लेंगे अपना आगे। लेकिन हमको तो आप गाड़ी जाना है यार। अभी नहीं चलेंगे का 1 घंटा बाद थोड़ी चलेंगे भाई। बेंगलिटोला पांडेघाट घाट में नहीं, बंगाली तो स्कूल है ना, वहाँ उतारेगा, वहाँ से गली है, वहाँ से निकल जाइएगा। ठीक। প্রথমবার আমি উত্তরপ্রদেশে পা রাখলাম, আর তার সাথে আমি এখানকার জীবনযাত্রাকে অনুভব করতে করতে পৌঁছে গেলাম হাইওয়ের আন্ডারপাসের নিচে। এটা হলো 2 নম্বর জাতীয় সড়ক, শর্টে একে NH2ও বলে। এই রাস্তাটা কলকাতা থেকে দিল্লি অবধি গিয়েছে বেনারসের ওপর দিয়ে। ইচ্ছা রইল পরে একবার বাইক নিয়ে আবার বেনারস আসবো। বেনারস ঢোকার কিছুটা আগে আমি হঠাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মার্চ দেখতে পেলাম। ওই দূরে দেখা যাচ্ছে বেনারসের ঘাটগুলো, আর যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার নাম হলো লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ। অটোওয়ালা আমাদেরকে বেঙ্গলিটোলা ইন্টার কলেজের সামনে নামিয়ে দিল। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। এই হলো বেনারসের সেই বিখ্যাত পুরনো অলিগলি। কত সিনেমাতে আমি এই গলিগুলোকে দেখেছি, আজ প্রথমবার সাক্ষাৎ নিজে চোখে দেখতে পাচ্ছি। তো এই গলির মধ্যে দিয়ে যেতে যেতে আমি পৌঁছে গেলাম আমার হোটেল ওম রেস্ট হাউস। বেঙ্গলিটোলা ইন্টার কলেজ থেকে আমার এই হোটেল অবধি আসতে সময় লাগলো পাক্কা 10 মিনিট। হোটেল চেকিংয়ের সময় হচ্ছে 11টা, কিন্তু আমরা পৌঁছে গেছি 9:30টায়, তাই আমাদেরকে কিছুক্ষণ বসতে হয়েছিল। আমরা 2টো রুম নিয়েছিলাম, তার মধ্যে একটা হলো এটা, বাথরুমের সামনে একটা বেসিন, আর বাথরুমটা বেশ মোটামুটি বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের 2টো রুম 2 রাতের জন্য টোটাল পড়েছিল 3700 টাকা। এটা 202 নম্বর রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। টেবিল আছে একটা, এখানে একটা লার্জ কিং সাইজ বেড আছে, এখানে 2টো লাইট, এখানে একটা লাইট। এই ঘরটা একটু বড় না? হ্যাঁ, তবে ওই ঘরে বেসিনটা হলো বাথরুমের বাইরে, আর এই ঘরে বেসিনটা হলো বাথরুমের ভেতরে। এইটা একটা সাইজে ছোট রুম, বাথরুমটা। আর 203 নম্বর রুমটা বাথরুম সাইজটা বড়, উপরে একটা ভেন্টিলেটর মতন আছে। অ্যাকচুয়ালি এখানে যে অ্যাটেন্ডেন্ট আছে দিদি, তো এখান থেকে এসে চাদর নিয়ে গেল। এই রুমে হয়তো চাদর ছিল, চাদরটা নিয়ে গেল। তো এই চাদরটা মনে হয় রুমের সাথে দিচ্ছে কিছু একটা হবে। আমি বললাম রুমের জন্য কোনো চাদর দিচ্ছেন না? তো বলছে যে এত গরম চাদরের দরকার পড়বে না, গরমকালে আমরা চাদর দিই না। আমরা যখন বেনারস মুঘলসরাই থেকে বেনারস আসছি তখন ওয়েদার খুবই ভালো, মানে এখানে 25-26-এর বেশি হবে, 25-26 ডিগ্রি। আর আমাদের কলকাতায় তো আপনারা জানেন যে কিরকম ওয়েদার এখন, যথেষ্ট গরম। তো এটাকে ওরা
গরম পড়ছে, তো কলকাতায় গেলে কি হবে? এই হোটেলের আরেকটা বৈশিষ্ট্য দেখবেন, এখানে পুরো সিলিংটা বাদ, এখানে একটা গ্রিল লাগানো, আর নিচে তো আছে, তার সাথে উপরেও আছে। এই হোটেলের 3 তলার ছাদে উঠে এলাম, তবে রুমের অ্যাটেন্ডেন্ট বলছিলেন যে আপনারা দরজা সবসময় দিয়ে রাখবেন, নয়তো বাদর ঢুকে পড়তে পারে। এখন বাজে সকাল 11টা, আর এখন এই সময় এত সুন্দর ভিউ, তাও আবার হোটেলের ছাদ থেকে। এই বিশেষ কারণে আমার এই হোটেলটা নেওয়া। চলে এসেছি বেনারসে, এখন আছি ওম রেস্ট হাউসে। তো ওম রেস্ট হাউসটা বেঙ্গলি টোলা যে ইন্টার কলেজটা আছে সেখান থেকে 10 মিনিট হেঁটে আসতে হলো। আর এখন আছি ওম রেস্ট হাউসের পুরো ছাদে, আর এখান থেকে ভিউটা অনেকটা এরকম। আমাদেরকে এখানকার যে অ্যাটেন্ডেন্ট আছে সে বললো যে হোটেলে একজন কর্মচারী আছে, তিনি বললেন যে এই যখনই ছাদে উঠবেন তো যে গ্রিলটা আছে সবসময় টেনে দিতে, কারণ এখানে কিন্তু খুব হনুমান বাদরের উৎপাত। তো এখানে আপনি বাড়িটা দেখছেন পুরো জাল দিয়ে পুরো ঢাকা নেট, আর এখানেও দেখতে পাচ্ছেন এটা, এই একটা দেখুন, হ্যাঁ কাঁটা তার দিয়ে রেখেছে। কী করে অনেক সময় গরমকালে বাদররা প্রচণ্ড মানে তৃষ্ণার্ত যদি হয়ে যেতে পারে, জল তেষ্টা পায় বা প্রচণ্ড গরমে হাঁসফাঁস করে, তখন ওরা এখানে এসে ওই ঢাকনা খুলে দেয়, ওই ট্যাঙ্কির মধ্যে এসে ঢাকনা খুলে দিয়ে ভেতরে ডুব মারে বা জল টল খায়। তো ওইখানে ওই রকম কাঁটা তার দিয়ে রাখে। এই যে আর ওই যে সামনে একটা বেশ সুন্দর একটা হোটেল আছে, এই হোটেলটার ছাদে আবার মানে উপরে যে সিলিংটা ওটা শেড দেওয়া, ওটা শেড কিন্তু পুরোটাই হচ্ছে কি সোলার প্যানেল দিয়ে ঢাকা, আর নিচে বসার জায়গা। এই হোটেলটাও বেশ সুন্দর, ভিউটাও খুব সুন্দর, ওখান থেকে ভালো পাওয়া যাবে। আর এখানেও দেখতে পাচ্ছি এরকম কাঁটা তার দেওয়া, মানে আমাদের যে সাইকেলের যে টায়ার হয় তার মধ্যে পেরেক গোজা। সেম এই মন্দিরটার যে চূড়াটা এই পুরোটাই হচ্ছে কাঁটা তার দিয়ে আটকানো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুপুরবেলা দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য। আর আমাদের হোটেলের একদম সামনেই ছিল বেঙ্গলি টোলা দুর্গাপুজোর সমিতি। প্রায় চলে এসেছি, তো আসার সময় ঘাটের সামনে একটা ছোট বাজার পড়লো। পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাট। এখনও সেই সন্ধ্যা আরতির সময় যে ভিড়টা হয় সেটা এখনও শুরু হয়নি। কাশীখণ্ড অনুসারে শিবের প্রেরিত ব্রহ্মা কাশীতে এসে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এটা হচ্ছে কাশীর রোপওয়ে প্রজেক্ট, যা আর কদিন বাদেই শুরু হবে। এটা হচ্ছে দশাশ্বমেধ ভবন। এর মধ্যে রেস্টুরেন্ট, ফুড কোর্ট এবং শপিং এরিয়া আছে। এটি 2022 সালের 7ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন, আর এটি বানাতে খরচা হয়েছিল 25 কোটি টাকা। আরও একবার চলে আসলাম দশাশ্বমেধ ঘাট। আর এই ঘাটে এরকম পিতলের জিনিসপত্র পাওয়া যায়। এবার আমরা চললাম বিশ্বনাথ করিডোরের উদ্দেশ্যে। আবার সেই সরু সরু গলি, আর পাশে ফুলের দোকান, দেওয়ালের গায়ে সুন্দর আর্টওয়ার্ক এবং প্রত্যেক বাড়ির গায়ে মন্দিরগুলো দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ করিডোরের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ করিডোরের ঠিক সামনে। এখান থেকে যেতে হলে আমাদের সমস্ত জিনিসপত্র রেখে যেতে হবে, তাই আমার বাবা মা প্রথমে গেছে, এরপর আমরা যাব। আর এই সরু পাতলা গলি যেটা দেখছেন সেটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবী মন্দিরের ভোগের স্থান। এমনিতেই পাতলা গলি, তার মধ্যে বিশাল লম্বা লাইন। সকাল 7:30 থেকে 10:30 একবার মিল দেবে। সাইডে কি কটা? 11টা থেকে 5টা। ইভিনিং 6:30 থেকে 11টা থেকে 2টো। কাশী বিশ্বনাথ মন্দির তো ঘোরা হয়ে গেছে, এবার করিডোরটায় যাওয়ার পালা, তাই যাচ্ছি। করিডোরে ঢুকতেই আমাদের সাথে দেখা হলো অহল্যাবাইয়ের সাথে। 18 শতকের শেষের দিকে তার শাসনকালে অহল্যাবাই
সারা ভারত জুড়ে অনেক ধর্মীয় স্থান পুনরুদ্ধার করেন এবং ব্যাপক প্রচার অভিযান চালান। পরিচালনা করেছিলেন বারাণসী, তার প্রচেষ্টা অন্যতম প্রধান জায়গা। সামনে যে মূর্তি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারত মাতা দেবীর মূর্তি। দেবীর হাতে ভারতীয় জাতীয় পতাকা আর ব্যাকগ্রাউন্ডে ভারতের মানচিত্র, এবং পেছনে দেখা যাচ্ছে শ্রী মন্ধাতেশ্বর মহাদেব মন্দির। এই সোজা রাস্তাটা নিচের দিকে নেমে চলে যাচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। করিডোরের মধ্যে ঘুরতে ঘুরতেই আপনার একবারও মনে হবে না যে আপনি কোনো বেনারসে আছেন। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেনেন্স এখানকার। এরপর চলে এলাম একটা ফুড কোর্টে, যেখানে রয়েছে সব ভেজ খাবার, আর তার মধ্যে আমি চয়েস করলাম মশলা ধোসা। 140 টাকা নিল আর সময় নিল 15 মিনিট। আমি এই মশলা ধোসা উডুপি এক্সপ্রেস রেস্টুরেন্ট থেকে কিনলাম। খাবারের কোয়ালিটি কিন্তু 1 নম্বর। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি নেপালি মন্দির দেখার জন্য। আর এই নেপালি মন্দির করিডোরের মধ্যে দিয়ে রাস্তা আছে, আপনাকে খুঁজে নিতে হবে। শ্রী পশুপতিনাথ মহাদেবের মন্দির। মন্দিরের ভেতরে ঢুকতেই আপনার চোখে পড়বে কাঠের উপর কাজ করা নিদর্শন। আপনার কয়েক সেকেন্ডের জন্য মনে হবে আপনি বেনারস থেকে নেপালে চলে এসেছেন। দরজার ঠিক সামনেই রয়েছে নন্দীর মূর্তি, আর এই হলো পশুপতিনাথ মহাদেব। নেপালি মন্দিরে আপনার বারবার ছুটে আসার কারণ হবে এই সুন্দর দৃশ্যগুলো। দূরে দেখা যাচ্ছে প্রতিটা ঘাট এবং গঙ্গায় চড়ছে প্রচুর নৌকো। আর এটা হলো মণিকর্ণিকা ঘাট। দিনের বেলায় দৃশ্যটা অনেকটা এরকম লাগে, আর এটা আমি করিডোরের মধ্যে থেকেই তুলেছি। আবার ফিরে এলাম দশাশ্বমেধ ঘাটে, আর এখন বাজে বিকেল 5:30। এখন সন্ধে আরতি দেখার জন্য ভিড় বাড়ছে। তো এখানে আমরা নৌকা করে যে ঘাটগুলো আছে সেগুলো ঘুরবো। তার জন্য আগে নৌকাটা চার্জ করেছিল 1000 টাকা 4 জনের জন্য, আর এখন যে নৌকাটায় আমরা যাচ্ছি সেটা চার্জ নিল 800 টাকা 4 জনের জন্য। কত বললো? ওইটা হলে তো ওটা 300। হ্যাঁ, এটা কত করে? এটা কত? 200। পার হেড 200 টাকা করে। কটা ঘাট? 40 ঘাট। 40 ঘাট ঘোরাবে, আর 40 ঘাট ঘোরাবে, আরতি দেখাবে, দেখিয়ে আমাদের এখানে আবার পৌঁছে দেবে। হ্যাঁ 200 টাকা করে পার হেড, 4 দুগুণে 800 টাকা। বড় লঞ্চে গেলে 300। এই বড় লঞ্চে গেলে 300 টাকা করে। দেরিতে ছাড়বে বড় লঞ্চটা, এটা একটু আগে ছাড়বে। মহাদেবের নাম করে আমরা রওনা দিলাম বাকি ঘাটগুলো দেখার জন্য। সন্ধে নামতেই ঘাটগুলোর এক আলাদা সৌন্দর্য বেড়ে উঠছিল। একই সাথে ছোট নৌকা, বড় লঞ্চ পাশাপাশি চলছে, কিন্তু কারোর সাথে কারোর ধাক্কা লাগছে না। কি সুন্দর কোঅর্ডিনেশন এখানে। এটা হলো অহল্যাভাই ঘাট, আর এটা হলো মুন্সি ঘাট, আর মুন্সি ঘাটের ওপরেই হচ্ছে ব্রিজ মা প্যালেস। এটা হলো রাজাঘাট। এটা হলো মণিকর্ণিকা ঘাট, যা আদি অনন্তকাল ধরে জ্বলছে। ঘাটে ফিরে আসতেই এরকম একজন প্রদীপ নিয়ে আসলেন তাপ দেওয়ার জন্য, এবং পাশে দেখলাম অনেক দক্ষিণা দিয়েছে। ওই দূরে উপরে বিল্ডিংটায় আরতি হচ্ছে। এবারে কিন্তু নিচে ঘাটের কাছে আরতিটা দেখতে পাইনি, বোধহয় বেশি ভিড়ের জন্য উপরে আরতির আয়োজন করা হয়েছিল। আমাদের নৌকোটা বেশ পেছনে ছিল বলে একটু দূর থেকেই দেখতে হয়েছে। দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে এসে চলে এলাম গদলিয়া চক। এই জায়গাটা হচ্ছে মেন বেনারসের সিটি সেন্টার, আর আপনারা এখানে অনেক হোটেল পেয়ে যাবেন।
এখানেই আমরা চা খেয়ে রাতের খাবারটা নিয়ে নিলাম। আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পর্বে।